এক নম্বর ঘটনা সেটা হচ্ছে প্রায় 2 বছর আগে আমার সঙ্গে একটা দেশি মোটরসাইকেল কোম্পানির এজেন্সি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে। ফার্স্ট কন্ট্যাক্ট পয়েন্টটা ছিল মেইলে, একটা জাস্ট মেইল পাই আমি, মেইলে বলা ছিল যে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে আমি যেন রেসপন্ড করলাম। এটা ছিল দেশি একটা কোম্পানি, আমি নাম বলছি না। ওরা খুলনাতে একটা প্রোগ্রাম করবে, ওই কোম্পানির একটা বিশেষ মোটরসাইকেল মডেল এটাকে ব্র্যান্ডিং করতে চায়। আর আমার কাছে ওদের রিকোয়ারমেন্ট ছিল অ্যাজ এ লোকাল কন্টেন্ট ক্রিয়েটর, আমার কাছে ওদের রিকোয়ারমেন্টটা ছিল যে ওদের এই প্রোগ্রামটা আমি কভার করব ইনক্লুডিং এ পজিটিভ রিভিউ। তখন আমি বললাম যে পজিটিভ রিভিউ আসলে এই বাইকটা দেওয়া পসিবল না। আমার যে থটটা ছিল এটা ওদেরকে বলি নাই, থটটা হচ্ছে এরকম যে ওই বাইকটার পজিটিভ রিভিউ করা মানে হচ্ছে কাস্টমারদেরকে ডাইরেক্ট বাঁশ দেওয়া। সো আমি ওদেরকে বললাম যে এটার পজিটিভ রিভিউ আসলে রিভিউ করা পসিবল না, যদি আপনারা অ্যাকসেপ্ট করেন আমি এটার একটা ভিজুয়াল কাভারেজ করে একটা কন্টেন্ট করতে পারি, আদারওয়াইজ আপনারা অন্য কাউকে খোঁজেন। পরবর্তীতে ওরা আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নাই, যদিও এই কাজে 10,000 টাকার একটা পেমেন্ট ছিল। 2 নম্বর ঘটনা সেটা হচ্ছে খুলনার একটা শোরুম, ইনফ্যাক্ট জাপানিজ একটা ব্র্যান্ড, তাদের শোরুমের সঙ্গে আমার একটা কোলাবোরেশন হওয়ার কথা ছিল। ইনফ্যাক্ট কাজ শুরুও করছিলাম, আর কাজটা ছিল এরকম যে তাদের বাইকগুলো আমি নিব, আমি রিভিউ করব, তাদের শোরুম এবং বাইক দুইটা জিনিসকে একই সাথে প্রমোট করব। বাট প্রবলেমটা হয়ে গেল তারা স্ক্রিপ্টটা মডিফাই করতে চায়। ইনফ্যাক্ট ডাইরেক্টলি ফ্যাক্টটা হচ্ছে তারা চায় আমি যেন নেগেটিভ জিনিসগুলো না বলে পজিটিভ জিনিসগুলো বেশি বলি, এটা ছিল তাদের রিকোয়ারমেন্ট। পরবর্তীতে তাদের সাথেও আমার কিন্তু কাজ করা হয় নাই। 3 নম্বর ফ্যাক্ট হচ্ছে খুলনাতে একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শপ আমার সঙ্গে কন্ট্যাক্ট করে বলে যে ওরা যখনই ওদের শপে বাইক আনবে এই বাইকের একটা ভিডিও করে দিতে হবে ওদের শোরুমকে ফোকাস করে। এই ছিল ফ্যাক্ট, একটা ভালো পেমেন্ট ছিল। ইনফ্যাক্ট ওদের প্রত্যেক সপ্তাহে 8-10টা বাইক ঢোকে, সো দেখা যাইত যে প্রতি সপ্তাহে আমি 5 থেকে 7টা কন্টেন্ট ইজিলি করে ফেলতে পারতাম, আর পার কন্টেন্টে কিন্তু ভালো একটা পেমেন্ট ছিল। বাট ফ্যাক্টটা হচ্ছে আমি যখন ওদেরকে বললাম যে আমার রিভিউগুলো কিন্তু সবসময় রিয়েলিস্টিক হয়, বাইকে আমি যেটা পাবো আমি কিন্তু ভিডিওতে ওইটাই বলবো, এর বাইরে কিন্তু আর কিছু পসিবল না। তখন ওরা বললো যে দেখেন এটা তো পসিবল না, এভাবে তো আসলে ব্যবসা করা সম্ভব না। একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে এটাতে অনেক কাজ থাকে, টুকটাক পেইন্ট করা, ঘষা মাজা, প্লাস মিটারেও কিন্তু কিছু কাজ থাকে। ওরা ডাইরেক্টলি বললো এগুলো না করলে আমরা ব্যবসা করব কি করে। বাট আমি স্ট্রিক্টলি বলে দিই যে আমি ডাইরেক্টলি যেটা পাই বা যেটা মনে হয় আমি আমার মতো করে ভিডিওটা দিব, বাইকের রিয়াল কন্ডিশন আমি তুলে ধরবো, সেটা যদি আপনারা রাজি থাকেন তাহলে আসতে পারেন, আদারওয়াইজ আমি আপনাদের সাথে নাই। পরবর্তীতে ওরা আমার সঙ্গে আর কোনো কন্ট্যাক্ট করে নাই। বাট এইখানে ভালো একটা আর্নিংস ছিল, মানে শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড বাইকের এই ভিডিও করেই আমি বড় একটা আর্নিংস কিন্তু করতে পারতাম, বাট ওদের সঙ্গে কিন্তু আমি কাজ করি নাই। এখন কেন এই কথাগুলো বলছি, ইদানিং ইউটিউবে ঢুকলে বাংলাদেশের যত ফেমাস বড় বড় ইউটিউবার আছে যাদের দেখে অনেকে বাইকিং শিখছে, ট্যুরিং শিখছে, মানে বাইকের নলেজ শিখছে, বাট এদেরকে আজকে প্রত্যেকে দালাল বলতেছে। ব্যাপারটা আসলে লজ্জাকর। এখন ফ্যাক্ট হচ্ছে হু ইজ রেসপন্সিবল হেয়ার, এখানে 1 নম্বর দায়ী হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার নিজেরা। তাদেরকে যে আজকে মানুষ দালাল বলতেছে, গালি দিচ্ছে, আসলে এটার জন্য সম্পূর্ণ তারা নিজেরাই দায়ী। তারা তাদের মান সম্মান ইজ্জত সবকিছু টাকার কাছে বিক্রি করে দিচ্ছে। মানুষ তো তাদের দালালি বলবে, আর কি বলবে, তারা দালালি করবে, মানুষ তো দালালি বলবে। যার পেশা দালালি, যে নিজে দালালি করে তাকে তো মানুষ দালালি বলবে। এটার জন্য সব থেকে বড় দায়ী হচ্ছে ব্লগাররা নিজেরা। তারা ছোট্ট একটা অ্যামাউন্টের লোভে নিজের ভালো ভবিষ্যৎটাকে ধ্বংস করছে, প্লাস মান সম্মান, এটা অনেকে নাও থাকতে পারে, বাদ দিলাম যে তাদের মান সম্মান নাই, টাকা দিলে তারা যা ইচ্ছা তাই করবে, বাট তারা যেটা করতেছে এটা ভুল করতেছে, ভবিষ্যৎ ধ্বংস করতেছে। কারণ হচ্ছে এইভাবে যদি তারা দালালি করতে থাকে এক সময় তার দালালি করার অপশনও কিন্তু বন্ধ হয়ে যাবে। 2 নম্বরে যাদেরকে আমি দায়ী করব সেটা হচ্ছে কোম্পানি নিজে। এই ব্লগার গুলোর পেছনে টাকা খরচ না করে এই টাকাটা তারা সেভ করে যদি বাইকের দাম কমায় তাহলেও কিন্তু তারা কাস্টমার থেকে ভালো রেসপন্স পাবে। রেদার এখন এই দালালিগুলো কিন্তু কাস্টমার বোঝে, দালালি করাইলেও কাস্টমার কিন্তু বা যারা বাইক কিনবে ভবিষ্যতে তারা কিন্তু এটাকে নেগেটিভলি দেখে। সো তারা ব্লগারদেরকে দালাল না বানিয়ে তারা যদি এই অ্যামাউন্টটা সেভ করে বাইকের পার্টসপাতির দাম কমায় বা বাইকের দাম কমায়, আমার মনে হয় তারা আরো বেশি সাকসেস হবে। এতে করে যেটা হবে দালাল সম্প্রদায় তৈরি হবে না, মানে দালালি মুক্ত একটা বাইকিং কমিউনিটি আমরা পাইতে পারি। আর দায়ী হচ্ছে আমরা নিজেরা, মানে আপনি যে ভিডিওটা দেখছেন আপনাদের একটা টেন্ডেন্সি আছে বা আমাদের একটা টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে যেমন ধরেন আমি যে কোনো একটা ব্র্যান্ডের, ধরেন হোন্ডা ব্র্যান্ডের হোন্ডা হর্নেট পছন্দ করি। এখন হোন্ডা হর্নেট নিয়ে যখন একটা ভিডিও দেখতে যাব, ওই ভিডিওতে যদি কোনো লোক হোন্ডা হর্নেট নিয়ে খারাপ কথা বলে, কোনো কন্টেন্ট ক্রিয়েটর, তখন তার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করবো না বা ভিডিওটা পুরো দেখবো না বা শেয়ার, লাইক, কমেন্ট এগুলো করবো না। এটা কিন্তু আমাদের ভুল। একটা কন্টেন্ট ক্রিয়েটর যদি নেগেটিভ বলে তার মানে সেটা বরং ভালো, সে রিয়েলিটিটা আপনাকে তুলে ধরতে চাচ্ছে, বাট আপনারা সেটাকে নেগেটিভলি নিচ্ছেন বা ওই কন্টেন্ট ক্রিয়েটরকে
বা ওই ভিডিও মেকারকে আপনাদের পছন্দ হয় না। আর কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এটা জানে যে তারা যখন একটা বাইক নিয়ে কন্টেন্ট করে তারা কিন্তু এটা জানে যে এই বাইক যারা পছন্দ করে তারাই কিন্তু এই ভিডিওটা দেখবে। সো এই ভিডিও নিয়ে যদি পজিটিভ পজিটিভ জিনিস বলি তাহলে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিউ হবে, লাইক কমেন্ট শেয়ার হাবিজাবি এগুলো অনেক কিছুই বেশি হবে। সো এই জিনিসটা তারা মাথায় রেখে রিয়েলিটিটা হাইড করে তারা পজিটিভ জিনিসগুলো বেশি বলে এবং নেগেটিভ জিনিসগুলো একেবারে অ্যাভয়েড করে যায়, বা অনেক ক্ষেত্রে নেগেটিভ জিনিসগুলো এমনভাবে বলে ওগুলো আসলে অনেকে বুঝতে পারে না বা ওগুলো নেগেটিভ থাকে না এরকম। সো অ্যাজ এ ভিউয়ার আমাদেরও কিন্তু একটা দোষ আছে। একটা লোক একটা জিনিস সম্পর্কে নেগেটিভ জিনিস বললো তার মানে কিন্তু সে খারাপ না, সে বরং ভালো, সে আপনাকে রিয়েলিটিটা তুলে ধরার চেষ্টা করছে। বেসিক্যালি ইন শর্ট এটা নিয়ে আমি ছোট্ট একটা কন্টেন্ট করলাম, কারণ আমি নিজেও একজন মোটো ব্লগার। সো মোটো ব্লগারদের যখন দালাল এই টাইপের কথাবার্তা বলে খুবই কষ্ট লাগে, মান সম্মানে লাগে। এটা আসলে কি বলবো, মোটো ব্লগাররা নিজেদের কেমন পর্যায়ে নিয়ে গেছে, দালাল তো তাদের এই শব্দটা শুনতেই হবে। যেমন ধরেন মানে প্রমোট করা যায় বা একটা প্রোডাক্টকে ডেমনস্ট্রেট করা যায়, বাট এতটা নেকেড ভাবে না। যেমন ধরেন আমি উদাহরণ দিই, একটা ফেমাস ব্লগার সে FZ25 রাইড করে 40 স্পিডে তুলে ওয়াও ওয়াও করতেছে, মানে এর থেকে বড় দালালি আর কি হইতে পারে। সো এটা আসলে আমাদেরই দোষ, যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা নিজেদের মান সম্মান ইজ্জত সব বেচে দিচ্ছে, কিছু টাকা পয়সা দিলেই যা ইচ্ছা তাই করে। এটা আসলে কি করবেন। তারপরও একটা আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, একটা যারা ব্লগার আছেন ভাই টাকার কাছে নিজের মান সম্মান ইজ্জতটা বিক্রি করেন না। আর যারা ভিউয়ার আছেন তাদের উদ্দেশ্যে মেসেজ হচ্ছে, একটা বাইক সম্পর্কে আপনি যে বাইকের ভিডিওটা দেখছেন ওই বাইকটা নেগেটিভ যে বলছে সে কিন্তু আপনার বিপরীত পক্ষ না, সে কিন্তু রিয়েলিটিটাই আপনাকে তুলে ধরছে। আর যারা মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার আছে তাদের কাছে আমার মেসেজ হচ্ছে, দালাল ক্রিয়েট না করে এই টাকাগুলা সেভ করে বাইকের দাম কমান, তাতে করে আমার মনে হয় ভালো হবে, বা বাইকের ডেভেলপমেন্ট করেন, সেটাই আরো কাস্টমার স্যাটিসফ্যাকশনের কাজ হবে। সো এই ছিল ফ্যাক্ট। ইনফ্যাক্ট ভাবলাম যে ছোট একটা কন্টেন্ট করেই ফেলি, অনেকদিন ধরে প্ল্যান ছিল যে এই টাইপের বিষয় নিয়ে একটু কথাবার্তা বলবো, যেহেতু সেন্সিটিভ বিষয় কথাবার্তা বলবো কিনা এটা নিয়েও চিন্তা করছিলাম। বাট অ্যাজ ইউজুয়াল আমি যেমন রিভিউ করি আমি ডাইরেক্টলি সবকিছু বলে দিই। সো মনে হলো একটা কন্টেন্ট করা যেতেই পারে। খুব একটা ভিজুয়াল ভালো না, কোনো মিক নাই, ডাইরেক্টলি ফোন থেকেই আমি ভিডিওটা করছি, ভেতরে পেছনে ওরকম অ্যাট্রাকটিভ কোনো লাইটও নাই। আপনারা যারা দেখছেন যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিন। আর মোটরসাইকেলের এই দালালি বিষয়টা কিভাবে বন্ধ করা যেতে পারে এই মতামতের সাথে একমত কিনা, আপনার ভিন্ন কোনো মতামত থাকলে প্লিজ একটা কমেন্ট করে দিন। তাহলে টাটা, বাই বাই।